হ্যালো সবাইকে, আজকে আমরা চলে এসেছি আমাদের অনেক পুরনো ছাত্র প্রীতম মোদকের বাড়িতে। ও আমাদের 315 ব্যাচের স্টুডেন্ট ছিল। তো প্রীতম, তুমি এখন কোন কোম্পানিতে আছো? ম্যাডাম, আমি এখন এডুকেটি ক্যারিয়ার টেকনোলজিস প্রাইভেট লিমিটেডে আছি অ্যাজ এ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাজ আ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। তো ওর স্টোরিটা ছোট্ট করে আমরা আমাদের সহদার কাছ থেকে শুনে নেব। প্রীতমের নামে যতটা বলবো ততটাই কম। তো ওর পুরো জার্নিটা, মানে জেট কিং জার্নিটা আমি মানে ওর সাথে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, ওকে সাথে নিয়ে। তো প্রথমে প্রীতম, আমি তোমাকে যেটা জিজ্ঞেস করবো, তোমার স্কুলিংটা কোথা থেকে? আমার স্কুলিং আমি নার্সারি এ থেকে আপ টু ক্লাস 12 স্বামী প্রণন্দ বিদ্যাপীঠে পড়েছিলাম, টালিগঞ্জ। তোমার স্ট্রিম কি ছিল? আমার আফটার 10th কমার্স। কমার্স। আর তোমার কলেজ কোথা থেকে ছিল? বিবেকানন্দ কলেজ, ঠাকুরপুকুর। বিবেকানন্দ কলেজ, ঠাকুরপুর। মানে তুমি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে একদম মুভ ইঞ্জিনিয়ার, তাই তো? আচ্ছা, তো প্রীতম, আমি যদি তোমায় বলি সেই দিনকার কথা, যেদিন তুমি প্রথম জেট কিং এ এসেছিলে, সেই স্টোরিটা যদি একটু সবার সাথে শেয়ার করে নাও আর কি। অবশ্যই। সময়টা ছিল তখন কোভিডের সময়, গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, চিন্তা ভাবনা নানা রকম চলছে যে কি করবো না করবো, কারণ পরিস্থিতি সেই সময় খুব একটা তো সচ্ছল ছিল না। কাজেই একটা চিন্তা মাথার মধ্যে সবসময় ঘুরপাক খাচ্ছিল যে কি করবো পরবর্তীকালে। সুতরাং সেই সমস্ত দেখতে দেখতে এছাড়া কিছু বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করলাম যে কি করলে ভালো হয়, বা যারা আমার সিনিয়র্স আছেন, দাদারা দিদিরা, তারা কি করেছেন যাতে তারা লাইফে এস্টাবলিশড হয়েছে। তো সেই সূত্র মারফত জেট কিং নামটা উঠে আসে। তারপর আমি অনলাইনে সার্চ করি নিয়ে বিষয়গুলো, যে কি ধরনের কি পড়াশোনা হয় না হয়। এছাড়া এটা বলতেই হয় যে হ্যাঁ, ছোটবেলা থেকে অবশ্যই আমার ইচ্ছা ছিল যে একটা আইটি সেক্টরে যাই, কিন্তু হয়নি, হয়তো কমার্স ব্যাকগ্রাউন্ডে ঢুকে গেছিলাম, বাট এটা একটা মনের ইচ্ছা ছিল বরাবরই। কাজেই তারপর যখন জানলাম যে হ্যাঁ, আমি কারিকুলামগুলো দেখলাম, প্রসপেক্টাস দেখলাম, ব্রোশিওর দেখলাম, সে কি কি সিলেবাস আছে সেগুলো দেখলাম, সেটা নিয়ে রিসার্চ করলাম আগে। তো দেখলাম যে হ্যাঁ, এটা একটা ভবিষ্যৎ হতে পারে। তারপর অবশ্যই আমি জেটকে কন্ট্যাক্ট করলাম, তারপর তোমার সাথে দেখা হলো, কথা হলো। প্রথমে কথা হয়েছে, দেখা হয়নি, কারণ সেই সময়টা ছিল একেবারেই লকডাউন। আর এটা একটা খুব বড় চ্যালেঞ্জ ছিল আমার কাছে, কারণ সবাই তো ইনস্টিটিউটে গিয়ে দেখেছে, জিনিসটা বুঝেছে যে কি না কি। আমি সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমেই করেছি, কারণ সেই সময় বাড়ি থেকে বেরোনোটাও একটা সমস্যার বিষয় হয়ে গেছিল। তাই অনেকটা ভরসা করে, অবশ্যই এই মানুষটাকে ভরসা করে এগিয়েছিলাম, এটা বলতেই হবে আমার। তো সেই ভরসার জায়গা থেকে তারপর অ্যাডমিশন নিলাম, তারপরে অনলাইনে ক্লাস শুরু হলো ধীরে ধীরে। তারপর যখন পরিস্থিতি একটু সচ্ছল হলো, তখন গেলাম যেখানে লাইভ ক্লাস করলাম সামনাসামনি বসেও। এছাড়া অনলাইন তো তার সাথে ছিলই, রেকর্ডিং পেতাম, হয়তো কোনোদিন কোনো কিছু মিস হয়ে গেল, যদিও আমি মনে করতে পারছি না যে আমার কোনো ক্লাস অ্যাবসেন্ট ছিল কিনা। তাহলে হয়তো কোনো ডাউট বুঝতে পারলাম না কোথাও, সেটা পরবর্তীকালে আমি রাতে এসে দেখে নিলাম। এছাড়া ওখানে প্র্যাকটিস করা, সমস্ত কিছু প্র্যাকটিক্যালসগুলো ইন হ্যান্ড। তো এইভাবেই শুরু হলো যাত্রা, একটা পুরো ভিন্ন স্ট্রিম, একটা ভিন্ন ডোমেনে, যেটা অ্যাজ আ কমার্স স্টুডেন্ট আমি মানে সহজে কেউ এক্সপোজার পায় না। তো সেখান থেকে শুরু হলো। তো ধীরে ধীরে হ্যাঁ, অবশ্যই সাবজেক্টের প্রতি ভালোবাসা জন্মালো আমিও যথেষ্ট এফোর্ট দিয়েছি বলে আমি মনে করি। এবং বাকিটা ঈশ্বরের আশীর্বাদ, জেট কিং এর সবার আশীর্বাদ। এবং জেট কিং অ্যাজ আ ইনস্টিটিউট আমি দেখি না, আমি দেখি অ্যাজ আ টেম্পল। কারণ জেট কিং আমাকে যে জীবনের দিশাটা দিয়েছে, এটা খুব কম মানুষ হয়তো পায় বলে আমি মনে করি। মানে দাদার উপর ভরসা করে খুব একটা না, অবশ্যই না, সেই ভরসাটা করেছিলাম বলেই হয়তো আজকে কিছু হলেও। আর আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে জেট কিং এই জার্নিটা, থ্রু জার্নিটায় ল্যাব অ্যাসিস্ট্যান্টও ছিলে তুমি আমাদের, তো সেখান থেকে সব থেকে বেশি তুমি কি আর্ন করেছো? সব থেকে বেশি আর্ন করেছি হচ্ছে, প্রথম জিনিস হচ্ছে ভালোবাসা, সম্মান। টিচারদের অনেক সম্মান ভালোবাসা পেয়েছি, তাদের গাইডেন্স পেয়েছি। আমার চাকরি মারফত আমাকে বাইরে যেতে হয়, ঘুরতে হয়, অনেক জায়গায় যেতে হয়। তো সেখানে বড় বড় প্রফেসর, তাদের সাথে যখন আমরা কাজ করি একই মানে লেভেলে বলতে পারেন, তো সেটা খুব আনন্দের। তারাও অনেক সম্মান দেন, তো খুব ভালো লাগে। অবশ্যই বন্ধু বান্ধব, ফ্যামিলি সবাই কেমন ফিল করছে এখন? সবাই ভালো ফিল করছে, এবং অনেকে হয়তো ওই সময় আমাকে মনে করতে পারছি, ওই সময় যখন আমি স্ট্রিম চেঞ্জ করেছিলাম, তো অনেকেই বলেছিল যে হঠাৎ কমার্স থেকে পুরোপুরি একটা অন্য দিকে, প্লাস এরকম লকডাউনের সময় যে এরকম ভাবে একটা ডিসিশন নিচ্ছিস, এটা ঠিক নয়। এরকম অনেক ইনস্টিটিউট হয়তো আছে যারা হয়তো পয়সা নিয়ে নেবে কিন্তু প্রতিশ্রুতি পালন করবে না।
কিন্তু আজকে এরকম অনেকে আছে যারা ফোন করে বলে যে সেই সময় আমরা হয়তো বলেছিলাম যেটা সেটা ভুল, আমরাও যদি তোর সাথে সেই সময় ঢুকে যেতাম হয়তো কিছু হতো। এই ব্যাপার। তো আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, যে এই যে তুমি নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে শিফট করলে, তো তোমার কি কি স্ট্রাগলস ছিল সেটা যদি একটু ছোট্ট করে তুমি শেয়ার করো। হ্যাঁ, স্ট্রাগলস বলতে প্রথমত যে হ্যাঁ একটা জিনিস আমি মনে করি সেটা হচ্ছে এফার্ট দিলে কোনোদিনই সেটা বৃথা যায় না। ফেলিওর লাইফে আসবে, ফেলিওর আসবে না এমনটা নয়, বাট চেষ্টাটা চালিয়ে যেতে হবে। ফেলিওর তখনই লাইফে আসবে যখন আমি চেষ্টা করবো। আমি যদি চুপচাপ ঘরে শুয়ে শুয়ে ভাবি যে আমার কিছু একটা করতে হবে, কিছু একটা জীবনে তৈরি হতে হবে, কিন্তু আমি বেরোচ্ছি না কোথাও থেকে, আমাকে কোথাও পৌঁছতে গেলে আমাকে আগে বেরোতে হবে। আমি যদি না বেরোই তাহলে কিন্তু আমি গন্তব্যে কোনোদিন পৌঁছাবো না। কাজেই হ্যাঁ স্ট্রাগল পেয়েছি, কারণ পুরো স্ট্রিমটাই আলাদা, কিন্তু প্র্যাকটিস করেছি অনেক। ইভেন সব থেকে বড় স্ট্রাগল ছিল হচ্ছে সেটা হচ্ছে সেই সময়টা লকডাউন পিরিয়ড ছিল, তো সহজে গিয়ে যে প্র্যাকটিস করা এটা এই এক্সপোজারটা প্রথমে পাইনি। কিন্তু যখনই লকডাউনটা একটু স্থিতিশীল একটা পরিস্থিতি এলো যে আমরা বেরোনোর সুযোগ পেলাম, আমি তখন দিয়ে যেতাম। আমি মোটামুটি জেটকিংয়ে হয়তো সকাল 8টায় গেলাম, ফিরতে ফিরতে সন্ধ্যে 7টা, মানে ওখান থেকে বেরোতে বাড়ি ফিরতে দেরি হয়ে যেত। এই যে তোমার যারা এখন ভাইয়েরা বা ধরো তোমার সমবয়সী যারা এখনো ভাবছে বা বিভ্রান্ত, তাদের তুমি কি মেসেজ দিতে চাইবে? তাদেরকে আমি বলবো যে তাদের যদি এই সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকে তারা জানুক। তাদের সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকলে অবশ্যই তারা জেটকিংয়ে আসতে পারে। তার আগে দেখুক, কারণ এখানে তো আশা করি ডেমো ক্লাসেও আছে, তারা আমরা তো একটা 3 ডেজ ডেমো ক্লাসও প্রোভাইড করি। তো তারা পরিবেশটা দেখুক, তারা চিনুক বুঝুক জিনিসটা, তারপর তারা যদি আসে। এবং হ্যাঁ তাদেরকে এফার্ট দিতে হবে, এটা আমি মনে করি। এরকম নয় যে আমি শুধুমাত্র এনরোলমেন্ট করিয়ে নিলাম তারপরে আমি হয়তো একটা কিছু পেয়ে গেলাম, কেন এরকম একটা মানুষের মধ্যে মানে চিন্তা ধারণা থাকে যে আমি হয়তো অ্যাডমিশনটা নিলাম তাহলেই আমি হয়তো একটা চাকরি হয়ে যাবে। বিষয়টা সেটা নয়, তোমাকে পড়াশোনাও করতে হবে এবং তোমাকে এফার্ট দিতে হবে, তবেই হবে। জেটকিং বা যে কোনো ইনস্টিটিউট তোমাকে সেই জায়গাটা অবধি পৌঁছে দেবে, যেটা হয়তো ঘরে বসে আমরা সহজে পাই না। থ্রু লিঙ্কডইন বা অনেক কষ্ট করে যেটা পেতে হবে সেটা জেটকিং খাবারটা তোমার মুখের সামনে এনে দেবে, কিন্তু খাওয়ার দক্ষতাটা তোমার থাকতে হবে। ইন্টারভিউয়ারের সাথে কথা বলে চাকরিটা নেওয়ার ক্ষমতা তোমার থাকতে হবে, নাহলে তো সম্ভব নয়। কিন্তু হ্যাঁ সেই তোমার যে ক্যাপাবিলিটিসটা সেটা তৈরি করে দেবে সম্পূর্ণ জেটকিং। শুধুমাত্র টেকনিক্যাল না, এখানে বলাটা আমার উচিত যে শুধুমাত্র কিন্তু টেকনিক্যাল জিনিসটা নয়। আজকে একটা চাকরি যদি আমি পেতে চাই তাহলে টেকনিক্যাল নলেজ আমার যতটা দরকার, সাবজেক্ট নলেজ যতটা দরকার, ঠিক ততটাই দরকার হচ্ছে আমার সফট স্কিল। আমি যদি আজকে ইংরেজিতে ঠিক করে কথা বলতে না পারি তাহলে কিন্তু হবে না। কারণ যতই এটা একটা বিদেশি ভাষা বা যাই হোক, আমরা সেটা যতই এইভাবে ডিফেন্ড করি, কিন্তু এইটা আজকের দিন ইন্ডাস্ট্রি চায়, আমরা অস্বীকার করতে পারি না। শুধুমাত্র ইংরেজি বলা নয়, কমিউনিকেশন স্কিলও তো আছে। কমিউনিকেশন স্কিল বলতে যে শুধুমাত্র ইংরেজিতে খুব গড় করে কথা বলা সেটা নয়, বাংলার মধ্যেও বাংলা কথার মধ্যেও একটা কমিউনিকেশন স্কিল থাকে, সেইটা দরকার। যে আমরা একটা মানুষের সাথে কিভাবে কথা বলবো, সিভিটা কোন হাতে ধরবো, সিভিটার মধ্যে কি কি লেখা থাকবে, সমস্তটা নির্ভর করে একটা ইন্টারভিউতে ক্র্যাক করে চাকরিটা পাওয়ার জন্য। তো এই সমস্ত শিক্ষা জেটকিং প্রোভাইড করে। আমি এখন পেয়ে গেছি প্রীতমের মাকে। নমস্কার। কেমন ফিল করছে, মানে ছেলে জব করছে বেশ কদিন হলো, প্রায় 2 বছর হয়ে গেছে, কেমন লাগছে? তো খুবই ভালো লাগছে, অল্প বয়সে একটা ভালো চাকরি পেয়ে গেছে। তো যখন ছেলে আমার কাছে এসেছিল, আসে তো নি, প্রায় 3-4 মাস বাড়িতেই ছিল, ক্লাস করতো। তো সেই টাইমে যখন আপনি অ্যাডমিশন করেছিলেন, আপনার কি ফিল, মানে কি মনে হয়েছিল তখন সেই সময়টা? আর সেই সময় তো লকডাউন ছিল, কোভিড চলছিল, ভয়ই লাগছিল যে এই সময় বাইরে যাবে, কেউ তো যাচ্ছে না বাইরে, ঠিক হচ্ছে কিনা যাওয়াটা। তো সাহস করে এগিয়ে গিয়েছিল, তারপর সব ঠিকঠাকই হয়ে গেল, কোনো অসুবিধা হয়নি। মানে সেই দিনটার ডিসিশনটা কি আপনার কি মনে হচ্ছে আজকে ঠিকই নিয়েছিল ডিসিশনটা, আমার তো মনে হচ্ছে এখন। আর মানে পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেমন ফিল করছে সবাই? সব ঠিকঠাকই আছে, বলছে বা ভালোই হয়েছে, একটা ভালো চাকরি পেয়ে গেছে। জেটকিং এবং জেটকিং পুরো পরিবারের তরফ থেকে আপনাদের পরিবারকে অনেক 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 শুভেচ্ছা, যাতে এইভাবেই প্রীতম নিজের পায়ে আরো দাঁড়াতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ, নমস্কার।